হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। দাঁড়াও, আমি ফেসবুকে একটা কমেন্ট করে দিই। ঠিক আছে, কেমন আছো সবাই? তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল কোথায়? বিপরীত ত্রিকোণমিতিতে, তাই না? আচ্ছা, তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে সমতলে বস্তু কণার গতি বা মোশন ইন প্লেন, যেটাকে আমরা গতিবিদ্যা বলেও চিনি। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। আচ্ছা, এটা তোমাদের সবার লাস্টের চ্যাপ্টার। তো বেশিরভাগ মানুষজন কি এটা পড়ে না বিধায় ওদের কাছে এটা কঠিন লাগে। এটা আসলে খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এটা পড়েই না পড়ার কারণে ওদের কাছে কঠিন লাগে। ঠিক আছে, তো তোমরা যেহেতু পড়তেছো তোমাদের কাছে অবশ্যই অনেক সহজ লাগবে। আর এখানকার ম্যাক্সিমাম যে কনসেপ্ট তোমরা অলরেডি জানো। ঠিক আছে, তো কি কি কনসেপ্ট? তোমরা ফিজিক্সে ভেক্টর পড়ে আসছো না? পড়ছো তো? ম্যাথমেটিক্সেও ভেক্টর আছে, যেটা অবশ্য শর্ট সিলেবাসের বাইরে। তো ফিজিক্সের ভেক্টরের অনেক কিছু এখানে আছে। আচ্ছা, ফিজিক্সে শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার ছিল গতিবিদ্যা নামে, চ্যাপ্টার 3। ওখানকার অনেক জিনিস এখানে আছে, তো যেগুলা গতিবিদ্যায় পড়ছো বা পড়ো নাই, অনেক কিছুই আবার ব্যাক করবে। তোমরা প্রাস পড়ছো, তারপর একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলে কি কাহিনী হয়, সবগুলা পড়ছো না? ওই সবগুলা টপিকে আমরা এই চ্যাপ্টারে কভার করব। বুঝছো? অঙ্কগুলা একটু কঠিন মনে হতে পারে, কেন কঠিন হবে সেটাও আমি এক্সপ্লেন করব। প্রমাণ করো টাইপের অনেক অঙ্ক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা এখন স্টার্ট করতেছি। তো আমাদের কয়টা ক্লাস লাগবে? 10 থেকে 11টা ক্লাসই ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা হয়ে যাবে। ওকে, সো আমরা স্টার্ট করতেছি আমাদের খুবই পরিচিত একটা টপিক দিয়ে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি ছিল বলো তো? দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র না? তাই তো। এখন ভেক্টর কিন্তু অনেক টাইপের হতে পারে। তোমরা স্থিতিবিদ্যা পড়া স্টার্ট করছো, স্থিতিবিদ্যায় যখন আমরা সামান্তরিক সূত্র পড়ি তখন ভেক্টরটা কি হয়? বল, দুইটা বলের লব্ধি, তিনটা বলের লব্ধি। শুরু হয়েছে না? অভিধাতা পড়াচ্ছেন, তাই না? আর আমরা যখন গতিবিদ্যায় চলে আসব তখন ওই ভেক্টরটা হবে বেগ, দুইটা বেগের লব্ধি, তিনটা বেগের লব্ধি। ঠিক আছে, সামান্তরিক সূত্র খাটবে কেন? বেগ, বল, যাই বলো না কেন, সবাই কিন্তু ভেক্টর। তো ধরো আমাদের একটা বিন্দুতে কোন একটা বস্তুর উপর বা কোন একটা কণার উপর দুইটা বেগ কাজ করতেছে। ঠিক আছে, এই একটা বেগ, তো এই বেগটার নাম দিলাম আমি ইউ, আর এই বেগটার নাম দিলাম ভি। ঠিক আছে, এই কণাটার উপর, একটা কণার উপরেই কিন্তু ক্রিয়া করতেছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন এই কণাটার উপরে একটা বেগ এদিকে কাজ করতেছে, একটা বেগ এদিকে কাজ করতেছে। এই কণাটা কিন্তু এদিকেও যাবে না, এদিকেও যাবে না, তাই না? চিন্তা করো, কণাটা কিন্তু এদিকেও যাবে না, এদিকেও যাবে না। এই দুইটার লব্ধি বরাবর মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাবে, তাই না? তো কণাটা যে বেগে সামনের দিকে অগ্রসর হবে সেটাই হচ্ছে এই দুইটা বেগের লব্ধি। সে লব্ধিটা ধরো এখানটায় কোথাও আছে, এবং লব্ধির নাম আমরা দিলাম ডাব্লিউ। সেটা ইউ বেগের সাথে থেটা কোণ তৈরি করে। আমাদের লব্ধি বেগটা ইউ বেগের সাথে থেটা কোণ তৈরি করে। তাহলে আমাকে বলো তো, সামান্তরিক সূত্র অনুযায়ী এই যে লব্ধি বেগ, তার মান কত হবে? আমি এখানে কোনো প্রমাণ দেখাচ্ছি না, ফিজিক্সে তোমরা পড়ে আসছো। কি হবে বলো তো? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, তাই না? তাই তো, একটা বিন্দুতে ইউ আর ভি দুইটা বেগ আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি বেগ সেটা হবে এটা। আচ্ছা, এবার বেগ যেহেতু মান দিক দুইটাই আছে,
তো লব্ধি বেগের দিকটা আমাকে বের করতে হবে। তা আমি ধরে নেই ইউ বেগের সাথে লব্ধি বেগটা থিটা কোণে আছে। তাহলে আমাদের থিটাটা কেমনে বের করবো বলতো? tan থিটা ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই না? কার সাথে অ্যাঙ্গেল নিছ? ইউর সাথে। তো ইউ প্লাস, আর বাকি কে আছে? ভি, তাই না? ভি ভি, যেহেতু tan তুমি উপরে নিবা হচ্ছে সাইন আলফা বাই কস আলফা, আমাদের সেই চিরপরিচিত ফর্মুলাটা। বুঝছো সবাই? সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এখন এখন এই ফর্মুলাটারই কয়েকটা স্পেশাল কেস আছে, আমরা ওই স্পেশাল কেসগুলো একটু দেখি। এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আমাদের দুইটা বেগ ইউ আর ভি একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, সাবধানে, একটা বিন্দুতে কিন্তু ক্রিয়া করতেছে, একটা কণার উপরে ক্রিয়া করতেছে। হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এবং তাদের লব্ধি বেগ যদি ডাব্লিউ হয়, এবং সেটা ইউ বেগের সাথে থেটা কোণ তৈরি করলে আমরা এই ফর্মুলাগুলো দেখলাম। এখন আমরা কিছু স্পেশাল কেস দেখব। প্রথমত, দুইটা বেগের সর্বোচ্চ লব্ধি আমরা কখন পাবো? একটা কণার উপর একই দিকে তুমি যদি দুইটা বেগ দাও, তাহলে লব্ধিটা সর্বোচ্চ হবে, খুব স্বাভাবিক, তাই না? তাহলে আমাদের প্রথম কেস, আমাদের আলফার ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ কণাটার উপর একই দিকে দুইটা বেগ, সেক্ষেত্রে আমাদের লব্ধি যেটা বা ডাব্লিউ, সেটা কি ম্যাক্সিমাম হবে। সেটা কত? ইউ প্লাস ভি, জাস্ট তাদের যোগফল। বুঝছি? তুমি চাইলে এখানে এই যে আলফার জায়গায় 0 বসায় দেখতে পারো। আলফার জায়গায় যদি 0 বসাও, তাহলে কি থাকবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, ইউ প্লাস ভি হোল স্কোয়ার না, যেটাকে রুট করলে কি হয়? ইউ প্লাস ভি। ঠিক আছে? তো লব্ধির মান তো দেখলাম, লব্ধির দিকটা কি হবে, অর্থাৎ থিটার ভ্যালুটা কি হবে? একই দিকে কাজ করতেছে, তো লব্ধিটাও কি এই দিকেই না? তাহলে থিটার ভ্যালু কত হবে? 0। তুমি এখানে বসায় দেখতে পারো যে আমাদের থিটার ভ্যালু কত চলে আসে? 0। ক্লিয়ার? আচ্ছা, আমাদের দ্বিতীয় কেস। এই কেসে কি হয়েছে? একটা কণার উপর বা একটা বল চিন্তা করতে পারো, তার উপর একই দিকে দুইটা বল কাজ করতেছে। দুইটা বল না, বেগ। ঠিক আছে? ধরো সাদা কালারের দিলাম, হলুদ কালারের দিলাম, আর হচ্ছে আকাশী কালারের দিলাম। এখন তাদের লব্ধিটাও কি এই বরাবরই কাজ করবে। একদম কমন সেন্স। কিন্তু তুমি একটা বলকে যদি দুইটা বেগ একই দিকে দিয়ে দাও, সেক্ষেত্রে এমন হচ্ছে কেন? সেক্ষেত্রে তাদের লব্ধি কি এই দিক বরাবরই হবে, তাই তো? তুমি চাইলে এখানে নাম দিয়ে দিতে পারো। এটা ধরো আমাদের ভি, এটা ধরো আমাদের ইউ। তাদের লব্ধি কি এই বরাবরই থাকবে। ওকে, এবার আমাদের দ্বিতীয় কেস। এবার ধরো আমাদের আলফার ভ্যালুটা 180 ডিগ্রি, অর্থাৎ একটা কণার উপর দুইটা বেগ উল্টা দিকে কাজ করতেছে। চিন্তা করো, এই ধরো আমাদের সেই কণাটা, তার উপর দুইটা বেগ উল্টা দিকে কাজ করতেছে। ধরো আমাদের এদিকে একটা বেগ কাজ করতেছে, আর এদিকে একটা বেগ কাজ করতেছে। ঠিক আছে? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল? 180 না? তাই তো? সেক্ষেত্রে তাদের লব্ধি কি হবে বলো তো? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। যেহেতু উল্টা দিকে কাজ করতেছে, একটা আরেকটা থেকে মাইনাস হবে না, একটা আরেকটাকে কেটে দিবে, তাই তো? একটা আরেকটাকে কেটে দিবে। তাহলে লব্ধিটা কি হবে? একটা থেকে আরেকটা বাদ দিতে হবে। এখন কোনটা থেকে কোনটা বাদ দিবা? মান কিন্তু নেগেটিভ হয় না, বুঝছো? তাহলে মান যেহেতু নেগেটিভ হয় না, আমাদের লব্ধির মান বা ডাব্লিউ সেটা কি হবে? বড় ভেক্টরটা থেকে ছোটটা বাদ, বা এই দুইটার অন্তরফল নেওয়া। অন্তরফল কিন্তু কখনো নেগেটিভ হয় না, অন্তরফল মানে পার্থক্য। সেটাকে বোঝায় এভাবে, ইউ ডিফারেন্স ভি। ইউ ডিফারেন্স, এই যে টিল্ডার সাইন বলে এটাকে, ইউ ডিফারেন্স ভি। এটা মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ। ইউ আর ভি এর মধ্যে যে বড়টা, সেখান থেকে ছোটটা বাদ দিবা। বুঝছো?
ঠিক আছে, আর লব্ধির দিকটা কোন দিকে হবে? বড়টার দিকে। ঠিক আছে, আমাদের থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালু হয় 0 ডিগ্রি হবে বা 180। কোন দিকে? বড়টার দিকে। কোন দিকে? বড়টার দিকে। একদম কমন সেন্স। যেটা বড় হবে আমাদের বস্তুটা, কণাটা কিন্তু সেই দিকেই যাবে। ধরো ভি এর ভ্যালু যদি বড় হয়, ইউ কিছুটা অংশ কেটে ফেলবে, কিন্তু লব্ধিটা কিন্তু ওই বরাবরই থাকবে। বুঝতে পারলাম? তো থিটাটা বড়টার দিকে ধরে নিবা। ওকে, আমাদের 3 নাম্বার কেস, এক্ষেত্রে আলফাটা যদি 90 ডিগ্রিতে থাকে, অর্থাৎ আমাদের দুইটা বেগ যদি সমকোণে ক্রিয়া করে, সেক্ষেত্রে আমাদের লব্ধির মান কত বলো তো? সেক্ষেত্রে আমাদের লব্ধির মান কত এবং দিক কোন দিকে? এটা আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, তারপর দেখাচ্ছি আর কি, দেখানোর জন্য দেখাচ্ছি। ধরো আমাদের একটা কণার উপরে দুইটা বেগ ক্রিয়া করতেছে, দুইটা বেগ। স্থিতিবিদ্যা চ্যাপ্টারে না বলের জায়গায় বেগ বসায় দিলে সবগুলো অঙ্ক গতিবিদ্যায় কনভার্ট হয়। তোমাদের চ্যাপ্টার 8.1 করাচ্ছে না, ওখানে দেখবা দুইটা বলের লব্ধি, অনেকগুলো অঙ্ক আছে এই সংক্রান্ত। চ্যাপ্টার 8.1 এর প্রত্যেকটা অঙ্ক বলের জায়গায় জাস্ট বেগ বসায় দিলেই সেটা গতিবিদ্যার অঙ্ক হয়ে যায়। বুঝছো? তো একটা কণার উপর দুইটা বেগ কাজ করতেছে। এটা ধরো আমাদের ইউ, এটা আমাদের ধরো ভি। তাহলে তাদের লব্ধি কোন বরাবর যাবে? মাঝখান দিয়ে কোথাও যাবে, মাঝখান দিয়ে কোথাও যাবে। ঠিক আছে, আর এক্ষেত্রে আমাদের যে লব্ধির মান √of ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কিভাবে? আলফার ভ্যালু 90 ডিগ্রি না, আলফার ভ্যালু 90 ডিগ্রি বসাও, কজ 90 এর ভ্যালু তো 0, আর এটা যদি থেটা হয় তাহলে আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু, এই যে আলফার জায়গায় 90 বসাও, আলফার জায়গায় 90 বসাও, কি হয়? ভি বাই ইউ, ট্যান থিটা ইকুয়ালস টু ভি বাই। এগুলা চাইলে তুমি মুখস্থ রাখতে পারো, আর মুখস্থ না রাখলেও কোনো অসুবিধা নেই, এগুলা নিয়ে আসা যায় খুব ইজিলি। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো দুইটা বেগের লব্ধির সর্বোচ্চ মান কত? ইউ প্লাস ভি। সর্বনিম্ন মান কত? ইউ ডিফারেন্স ভি। তাহলে এই দুইটাই যে এই রেঞ্জের বাইরে কোনো লব্ধির মান কি হইতে পারে? ধরো তুমি দুইটা বেগ ফিক্স করে দিছ, ঠিক আছে, আমি বললাম তুমি অ্যাঙ্গেল যেমনে ইচ্ছা সামনে চেঞ্জ করবা। ঠিক আছে, দুইটা বেগ ফিক্স করে দিছো, অ্যাঙ্গেল যেমনে ইচ্ছা এমনে, ধরো এই একটা বা এই একটা যেমনে ইচ্ছা এমনে। লব্ধির মান কি কখনো ইউ প্লাস ভি এর থেকে বড় হবে? না। কখনো ইউ ডিফারেন্স ভি এটার থেকে ছোট হবে? না। তাহলে এই সীমার মধ্যে কি আমাদের লব্ধিটা থাকতে হবে। বুঝছো? তো থিটার ভ্যালু যাই হোক না কেন, আলফার ভ্যালু যাই হোক না কেন, আমাদের কোনটার ভ্যালু যাই হোক না কেন, আমাদের লব্ধির মান ইউ ডিফারেন্স ভি এটার থেকে বড় বা সমান, এটার থেকে, অপূর্ব দাদা ডিস্টার্ব করতেছে দেখছো, অপূর্ব ফিজিক্স, এই যে ফিজিক্স পড়াইতে যখনই গেছি দাদা চলে আসছে দেখছো। আচ্ছা, তো আমাদের লব্ধির মান এটার থেকে বড় বা সমান এবং এটার থেকে ছোট বা সমান হবে। বুঝছো সবাই? ঠিক আছে, এগুলো সবাই জানো, জাস্ট প্রথম ক্লাস হিসেবে আরেকটু রিক্যাপ দিলাম। এগুলো সবাই জানো। এখন বাচ্চাদের কিছু অঙ্ক করব, তারপর আমরা যাব। বলো এটা কি হবে সবাই? কোয়েশ্চেন তোলার দরকার নেই, নাম্বার দিয়েই করে ফেলতে পারো, এগুলো সব জানা কোয়েশ্চেন। কোন বিন্দুতে 3 নিউটন আর 4 নিউটন দুইটা বল পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত, এটা লব্ধি নির্ণয় করো। এটা একটা স্থিতিবিদ্যার অঙ্ক। ঠিক আছে, এটা গতিবিদ্যার অঙ্ক কখন হবে? কোন বিন্দুতে 3 মিটার পার সেকেন্ড আর 4 মিটার পার সেকেন্ড দুইটা বেগ পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, এদের লব্ধি বের করো। আমরা আগে স্থিতিবিদ্যাটাই করি। ঠিক আছে, তাহলে আমাদের বলো তো, তাদের লব্ধি নির্ণয় করতে বলছে। লব্ধির মান কত হবে?
লব্ধির মান কত হবে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos 60। বলো বুঝলাম? সবাই আমাকে বলো তো, মানটা বের করো তো, সবাই একটু মানটা বের করো ক্যালকুলেটর দিয়ে। মানটা বের করে ফেলবা এত নিউটন, এত নিউটন। ঠিক আছে, এখন লব্ধি এটা একটা ভেক্টর, তো ভেক্টরের মানও বের করা লাগবে, দিকও বের করা লাগবে। তোমাকে যখন কোনো একটা ভেক্টর রাশি বললে তার মানও বের করা লাগবে, দিকও বের করা লাগবে। ঠিক আছে, তো লব্ধির মানটা বাইর করছো, এবার দিকটা বাইর করবা, এবার দিকটা বাইর করবা। তো দিকটা বাইর করার জন্য তোমার একটা রেফারেন্স লাগবে। তো রেফারেন্সের জন্য তুমি চাইলে চিত্রটা আঁকায় দিতে পারো। চিত্র আঁকালে আর ভাষা লেখা লাগবে না আর কি, বুঝছো? চিত্র আঁকালে আর ভাষা লেখা লাগবে না। এটা হচ্ছে আমাদের সেই 3 নিউটন, এটা হচ্ছে আমাদের সেই 4 নিউটন বল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাদের লব্ধি আর এই হচ্ছে সেই লব্ধিটা, তাদের লব্ধি 3 নিউটন বলের সাথে থেটা কোণ তৈরি করে। এবার তুমি থেটার ভ্যালুটা বের করে ফেলো। তাহলে বলো তো ট্যান থিটার ভ্যালু কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই তো? প্লাস 4 4 উপরে কি sin 60, নিচে cos 60। এখান থেকে থিটার ভ্যালুটা সবাই বের করে নিবা, এখান থেকে থিটার ভ্যালুটা সবাই বের করে নিবা। বুঝতে পারলাম? এখন চিত্রটা না আঁকালেও হইতো, সেক্ষেত্রে তোমাকে এভাবে লেখা লাগতো যে ধরি লব্ধিটা 3 নিউটন বলের সাথে থেটা কোণ তৈরি করতেছে, তারপর তুমি থিটার ভ্যালুটা বের করতে, তারপর তুমি থিটার ভ্যালুটা বের করতে। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। ঠিক আছে, তো স্থিতিবিদ্যা দিয়ে আমরা স্টার্ট করলাম। এখন এই অঙ্কটাই গতিবিদ্যা হয়ে যাবে যদি বলের জায়গায় কি বেগ দিয়ে দিই, বলের জায়গায় বেগ দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। দেখো তো কি বলছে, কোন কণার উপর একই সময়ে একই দিকে ক্রিয়াশীল দুইটা বেগ 12 মিটার পার সেকেন্ড আর 5 মিটার পার সেকেন্ড হলে তাদের লব্ধি বেগ কত? বলো তো। একটা কণার উপর একই সাথে দুইটা বেগ একই দিকে, তাই না? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 12, তাদের লব্ধি কি হবে? যোগফল। 5 আর 12 কত? 17। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। দেখো, খুবই পপুলার কোয়েশ্চেন, বোর্ডের এমসিকিউ বা তোমাদের পরীক্ষার মানে স্কুলের পরীক্ষা, কলেজের পরীক্ষার এমসিকিউতে আসবে। কি বলছে? 7 মিটার পার সেকেন্ড ও 11 মিটার পার সেকেন্ড বেগ দুইটা লব্ধি বেগ নিচের কোনটা হতে পারে না। তোমাকে কিন্তু কোন বলে নাই, তুমি চিন্তা করো, দুইটা বেগ দেওয়া আছে, একটা হচ্ছে 7 আর 11। এই কণাটার উপর ক্রিয়া করতেছে, ধরো আমাদের দ্বিতীয় বেগটা ধরে এরকম। এখন চিন্তা করো, আমাদের দ্বিতীয় বেগটা তুমি যেই অ্যাঙ্গেলেই বসাও না কেন, অ্যাঙ্গেল কিন্তু বলে নাই, এমনি বসাইতে পারো, এমনি বসাইতে পারো, এমনি বসাইতে পারো, এমনি বসাইতে পারো, যেমনি বসাও না কেন লব্ধি কোনোদিনও কোনটা হইতে পারে না। দেখো, অ্যাঙ্গেল যাই হোক না কেন এই দুইটার লব্ধির সর্বোচ্চ মান কত? 18 না? যোগফল। সর্বনিম্ন মান কত? অন্তরফল। 11 মাইনাস 7 মানে 4। এদের লব্ধি যাই হোক না কেন 4 থেকে বড় বা সমান হবে, 18 থেকে ছোট বা সমান হবে, তাই না? তাহলে অপশনে খেয়াল করো তো, 4 হইতে পারে, হ্যাঁ হইতে পারে, 7 হইতে পারে, হ্যাঁ হইতে পারে, 18 হইতে পারে, হ্যাঁ হইতে পারে, 20 হইতে পারে না, কারণ এদের সর্বোচ্চ লব্ধি কত? একটু আগেই বুঝাইছি, ওকে? ঠিক আছে, এগুলো তোলার দরকার নাই। আমরা পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব, এটাও স্থিতিবিদ্যার খুবই পপুলার কনসেপ্ট, আমরা একটু দেখি। দুটা সমান ভেক্টরের লব্ধি। কোশ্চেন দেখার দরকার নেই, কোশ্চেন আমরা পরে আসতেছি, আগে কনসেপ্টটা দেখি। দুইটা সমান ভেক্টরের লব্ধি, ধরো এই একটা বিন্দু, এই বিন্দুতে দুটা সমান ভেক্টর কাজ করতেছে, বুঝছো?
এই বিন্দুতে দুইটা সমান ভেক্টর কাজ করতেছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ঠিক আছে? তাদের মান সমান কিন্তু দিকটা আলাদা। তো এটা যদি পি ভেক্টর হয়, এটাও পি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে? এখন আমরা তাদের লব্ধির মান এবং দিক এই দুইটা একটু বাইর করার চেষ্টা করব। তো আমরা ধরে নিই লব্ধির মান হচ্ছে, লব্ধি হচ্ছে এই দিক বরাবর যাবে, এটা হচ্ছে আমাদের লব্ধিটা, লব্ধি বা রেজাল্ট্যান্ট। আচ্ছা, তো লব্ধিটা পি কোণের সাথে থেটা কোণ তৈরি, পি ভেক্টরের সাথে থেটা কোণ তৈরি করে। আমাদের টার্গেট এখন লব্ধির মান এবং দিকটা বের করা। আমাকে একটু বলো তো থিটার মান কত হবে? ব্যাপারটা পুরোপুরি সিমেট্রিক না। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার রেসপেক্টে এই পাশটা যেমন, এই পাশটা ঠিক তেমন হওয়া লাগবে না? তাহলে একদম কমন সেন্স থেকে বলা যায় না লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে? একদম কমন সেন্স, তাই না? লব্ধিটা ঠিক মাঝখান দিয়ে যাবে। আমরা ম্যাথামেটিক্যালিও দেখবো। তো তার আগে আমরা লব্ধির মানটা একটু বাইর করি। আমাদের লব্ধির মান আর ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। জাস্ট সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করলাম। 2p স্কোয়ার কমন যায় কিন্তু, রুট ওভার অফ 2p স্কোয়ার ইন্টু 1 প্লাস কজ আলফা। ক্লিয়ার এতটুকু? এখন 1 প্লাস কজ আলফা ত্রিকোণমিতির একটা ফর্মুলা, 2 কজ স্কোয়ার আলফা বাই 2, বুঝছো? রুট ওভার অফ 2p স্কোয়ার ইন্টু 2 কজ স্কোয়ার আলফা বাই 2। এখন রুটটা যদি উঠে দাও, এখানে কি থাকে বলো তো? 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। রুট উঠাই দিলে কি হয়ে যায় আমাকে বলো তো? 2p কজ আলফা বাই 2। অর্থাৎ পি মানের দুইটা সমান বলের লব্ধি বা সমান বেগের লব্ধি বা সমান ভেক্টরের লব্ধি কত? 2p কজ আলফা বাই 2। মুখস্থ রাখবা, ঢাকা ইউনিভার্সিটি এবং তোমাদের বোর্ডের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বুঝছো? এটা একটু মুখস্থ রাখবা। পি মানের দুইটা সমান ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হচ্ছে এটা, বুঝছো? এবার আমাকে বলো তো, একটা কোয়েশ্চেন করি। দুটা সমান মানের বল বা বেগ কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান ওই সমান বলের সমান? আবার বলি, দুটা সমান, আমি বল দিয়েই বলতেছি, দুটা সমান বল কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান যে কোনো বলের সমান? অর্থাৎ পি মানের, ধরো পি মানের দুটা সমান বল এই বিন্দুতে ক্রিয়া করতেছে, কত কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মানও পি এর সমান? দেখো তো, 2p cos আলফা বাই 2, লব্ধির মান যদি পি হয়, 2 ইন্টু পি ইন্টু cos আলফা বাই 2 এর মান হাফ হবে, তাই না? তাহলে আলফা বাই 2 এর মান কত? 60 ডিগ্রি। আলফার মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। বুঝছো? ঠিক আছে। এবার তাদের দিকটা আমরা বাইর করি। আমি কমন সেন্স থেকে বুঝছি যে ঠিক মাঝখান বরাবর যাবে। এবার দেখি আসলেও ঠিক মাঝখান বরাবর যায় কিনা। তো tan থিটা ইকুয়ালস টু কি হবে আমাকে বলো তো? উপরে হচ্ছে, নিচে হচ্ছে p প্লাস p cos আলফা, উপরে হচ্ছে p sin আলফা। p কাটা সব জায়গা থেকে, তাই না? p কমন নিয়ে কাটা দিতে পারো। তাহলে উপরে কি থাকে আমাকে বলো তো? sin আলফা, নিচে কি থাকে? 1 প্লাস cos আলফা। আমি কমন সেন্স থেকে বুঝতে পারতেছি ঠিক মাঝখান দিয়ে যাবে। তাহলে tan থিটা সমান tan আলফা বাই 2 এরকম প্রমাণ করা লাগবে। এটা tan আলফা বাই 2 প্রমাণ করতে পারবে না? ত্রিকোণমিতিতে পড়ছো? বলো তো, sin আলফা এটাকে লেখা যায় না 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, 1 প্লাস cos আলফা এটাকে লেখা যায় 2 cos স্কয়ার আলফা বাই 2। এবার কাটাকাটি করো তো, 2 ঘ্যাচাং, একটা cos আলফা বাই 2 একটা cos আলফা বাই 2 ঘ্যাচাং, তাই না? উপরে থাকে sin আলফা বাই 2, নিচে থাকে cos আলফা বাই 2। তাহলে কি হয়? tan আলফা বাই 2।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো? আমাদের থিটার ভ্যালু কত হয়? আলফা বাই 2 হয়। সুতরাং থিটা ইকুয়ালস টু আলফা বাই 2। তার মানে লব্ধির মান এটা এবং দিকটা কি ঠিক মাঝখান বরাবর চাই, ঠিক মাঝখান বরাবর চাই। বুঝতে পারলাম? এটা মনে রাখবা। দেখাও যে দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এতটুকু দেখাইলেই হবে। আমি এইটা এক্সট্রা করছি, বুঝছো? আমি এইটা এক্সট্রা করছি জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য। তোমাকে জাস্ট এতটুকু দেখাইতে পারলেই হবে, এতটুকু দেখাতে পারলেই হবে। ঠিক আছে? এই প্রমাণ কোন কাজে লাগবে? ওই যে বোর্ডে আসছে, দেখো কি বলছে। 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটা সমান বেগের লব্ধি কত? সমান বেগ কোশ্চেনে বলে নাই, তো তুমি ধরে নিবা কি ওই বেগটা হচ্ছে পি বা ইউ। ঠিক আছে? বাংলায় লিখতে পারো, ধরি দুটা সমান বেগ ইউ। আর তোমার বাংলা লেখা যদি ভালো না লাগে তাহলে চিত্র আঁকাবা, আর যদি বোর্ড পরীক্ষা হয় তাহলে চিত্র আঁকাবা, বাংলায়ও লিখবা, টিচার খুশি হবে। বুঝছো? ইউ 60 ডিগ্রি বলে দিবা, দুটা সমান বেগ ইউ একটা বিন্দুতে, এই বিন্দুটার নামও দিয়ে দিতে পারো। ঠিক আছে? ধরো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও বিন্দু। ঠিক আছে? ধরি ও বিন্দুতে দুইটা সমান মানের বেগ ইউ আর ইউ 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তো তাদের লব্ধির মান বাইর করে ফেলবা। ঠিক আছে? বাইর করলে কি হবে? সামান্তরিক সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করে তারপর ওটা মুখস্থ বসায় না। এই যে এই কাজটুকু পুরাটা করবা, সরাসরি বসায় দিও না। ঠিক আছে? সিম্পলিফাই করে দেখাবা, টুয়াইস ইউ cos 60 বাই 2 cos 30 আসবে। ঠিক আছে? আসবে হচ্ছে √3u। ঠিক আছে তো? ওকে, আমরা পরেরটাই যাচ্ছি। এটাও সহজ। তোমরা চাইলে কোয়েশ্চেন তুলতে পারো, না তুললে কোনো অসুবিধা নেই। ওকে, ক্লাস শেষে তুলে নিও, বোঝো নাম্বার দিয়ে জায়গা ফাঁকা রাখতে পারো, ক্লাস শেষে তুলে নিবা। একটা ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরালে 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। কাহিনী বুঝছো কি বলছে? একটা ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরাল ভাবে 20 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। কিছুক্ষণ পর হঠাৎ ব্যাট দ্বারা পূর্ব বেগ মানে আগের বেগের সাথে সমকোণে আঘাত করছে। বুঝছো? আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলো। আঘাতের সময় ব্যাটের বেগটা নির্ণয় করো। কোশ্চেনটা বোঝা গেছে? একটু কাহিনীটা বুঝছো কি হয়েছে? একটা ক্রিকেট বল, ঠিক আছে, এইটা ভূমির সমান্তরালে আনুভূমিকভাবে চলতেছিল। কত বেগ দিয়ে? 20 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি খুব শান্তশিষ্টভাবে ও ভূমির সমান্তরালে 20 মিটার পার সেকেন্ড এই বেগে চলতেছিল। কিছুক্ষণ পর সে হয়তো সামনে কোথাও গেছে। কোথায় গেছে এটা জানা তোমার দরকার নাই। সে ধরো সামনে এখানে গেছে, ঠিক আছে। এইখানে এই বেগের সাথে লম্ব বরাবর, খেয়াল করো, পূর্ব বেগের সাথে সমকোণে আঘাত করা হয়েছে। একটা ব্যাট দিয়ে আঘাত করা হয়েছে, ঠিক আছে। ব্যাটের একটা বেগ ছিল, ওই বেগটাই বলের মধ্যে গেছে, ঠিক আছে। তাহলে এই বলের উপর একটা বেগ এইদিকে ছিল, ব্যাট দিয়ে আরেকটা বেগ প্রয়োগ করা হয়েছে। কোন দিকে? এই দিক বরাবর। বুঝছো? ব্যাট দিয়ে এই দিক বরাবর কি আরেকটা বেগ প্রয়োগ করা হয়েছে। ব্যাটের যে বেগটা, ওই বেগটাই কি এটাতে গিয়ে হিট খাইছে। তো ব্যাটের বেগ আমরা ধরে নেই সেই বেগটা হচ্ছে ইউ।
তাহলে এবার কণাটা সে কিন্তু সোজাও যাবে না, ব্যাটের বেগ বরাবরও যাবে না, সে তাদের লব্ধি বরাবর যাবে। তাদের লব্ধি হয়তো এই দিক বরাবর কোথাও, এবং সেই লব্ধিটার মান দেওয়া আছে, 30 মিটার পার সেকেন্ড। কি চাইছে? আঘাতের সময় ব্যাটের বেগ, ব্যাটের ওই বেগটাই কিন্তু বলে হিট করছে, ঠিক আছে? ব্যাটের ওই বেগটাই কিন্তু এই বলে হিট করছে, এটাই সেই ব্যাটের বেগ। তাহলে এই দুইটা লব্ধি ইউ আর 20, এই দুইটা লব্ধি কি 30 না? তাহলে কি লিখবা? প্রশ্ন মতে, পুরা কাহিনীটা ফার্স্টে বাংলায় একটু লিখে দিবা। প্রশ্ন মতে 20 আর এটা লব্ধি কি? এটা লব্ধি কি 30, তাই না? এবার দুই পাশে যদি বর্গ করো, 20 স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়ালস টু 30 স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমাকে বলো তো ইউ এর মান কত? √30 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। আমার ইএক্স ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে, সিডব্লিউ ইউজ করতেছি। 10√5, 10√5 আর দশমিকে নিলে হয় 22.36, 22.36, ঠিক আছে? তাহলে আমাদের ইউ কত? 10√5, এককটা খেয়াল করতে হবে, মিটার পার সেকেন্ডে ছিল সবগুলা, তো মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? ঠিক আছে, ওকে। একাধিক বেগের সাম্যাবস্থা, এটা স্থিতিবিদ্যায় তোমাদের পড়ানো হবে, আমি জানি না পড়ানো হয়েছে কিনা, আমি একটু ছোট্ট করে কনসেপ্টটা দিচ্ছি, স্থিতিবিদ্যায় আর একটু ভালো করে পড়ানো হবে। দেখো, একাধিক বেগের সাম্যাবস্থা, চিন্তা করো এই একটা কণা, ঠিক আছে? এই কণার উপর তুমি যদি একটা বেগ দাও, এই দিকে ধরো, এই দিকে একটা বেগ দিছো, তাহলে কণাটা কি এই দিক বরাবর চলতে থাকবে না? আমাকে বলো তো, এই দিক বরাবর চলতে থাকবে। এখন আমি চাচ্ছি কণাটার উপর বেগ এমন ভাবে দিব যাতে সে না চলে, অর্থাৎ স্থির থাকে, সেটাই সাম্যাবস্থা, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? সমমানের আরেকটা বল, খেয়াল করো, সমমানের আরেকটা বেগ ঠিক উল্টা দিক বরাবর দিতে হবে না? সমমানের আরেকটা বেগ ঠিক উল্টা দিক বরাবর যদি আমি দেই, তাহলে এই কণাটার উপর দুইটা বেগ কাজ করবে, একটা এই দিকে, একটা এই দিকে, কিন্তু তাদের লব্ধি শূন্য হয়ে যাবে, তাই না? তারা ভারসাম্যে থাকবে, তাই না? এটা ধরো ক্লিয়ার। এবার চিন্তা করো একটা কণা, দেখো ভারসাম্য কথাটা কিন্তু ডিফারেন্ট মিনিং বোঝায়। বেগের ক্ষেত্রে ধরো এটার উপর দুইটা বেগ কাজ করতেছে, ইউ আর ইউ, বেগের ক্ষেত্রে ভারসাম্য মানে স্থির অবস্থা, ঠিক আছে? একাধিক বেগ প্রয়োগ করে ভারসাম্য আছে। আর বলের ক্ষেত্রে ভারসাম্য মানে কোনো ত্বরণ নাই, বেগ থাকতে পারে, বুঝছো কথাটা? বল নাই মানে কি? ওখানকার কোনো ত্বরণ নাই, সমবেগে যাইতে পারে, বল না থাকলেও কিন্তু সমবেগে যায়, বুঝছো? আর বেগের ক্ষেত্রে অর্থাৎ গতিবিদ্যায় সাম্যাবস্থা মানে তার কোনো বেগ নাই, জিরো। এবার চিন্তা করো আমাদের এই ও বিন্দুটা বা ও বস্তু কণা, এটার উপর তিনটা বল কাজ করতেছে, এই একটা, তাদের মান ভিন্ন, ভ্যালু ভিন্ন, পি, কিউ আর আর। তারা যদি ভারসাম্যে থাকে, তাহলে ভারসাম্যে থাকার শর্তটা কি হবে আমাকে বলো তো? এই দুইটা লব্ধি যদি আর যেই বেগ তার মানে সমান এবং দিকটা ঠিক বিপরীত দিকে হয়, বুঝছো কি বলছে? অর্থাৎ পি আর কিউ তাদের লব্ধি, একটু চিন্তা করো, পি আর কিউ তাদের লব্ধি যদি আর যেই বেগটা তার সমান এবং ঠিক বিপরীত দিকে হয়, তাহলে এই যে সিস্টেমটা সেটা ভারসাম্যে থাকবে না?
এই দুইটা লব্ধি এটা, তাহলে এই দুইটা মিলে যেই কাজ করবে, এই হলুদ ভেক্টরটা একই কাজ করবে। তো এই দুটাকে সরায় হলুদ ভেক্টরটা বসায় দাও। এখন হলুদ ভেক্টর আর আর ভেক্টরের লব্ধি তাহলে শূন্য হয়ে যাবে না? আমাকে বলো, আমাকে বলো। তাইলে একটা কণার উপরে যদি তিনটা ভেক্টর কাজ করে সেই কণাটাকে সাম্যাবস্থায় রাখে, তাহলে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান এবং ঠিক বিপরীত দিকে হবে, তাই না? আমাকে বলো বলো বলো। একটা বিন্দুতে তিনটা ভেক্টর ক্রিয়া করে যদি তাদের লব্ধি শূন্য হয়, তাহলে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীত দিক হবে। তাহলে পি আর কিউ এর লব্ধি কি? আর ভেক্টরের সমান এবং দিকটা বিপরীত দিক হবে। সেম ভাবে তুমি বলতে পারো না পি আর আর তাদের লব্ধি কি? কিউ ভেক্টরের সমান এবং বিপরীত দিকে হবে, বা কিউ আর আর তাদের লব্ধি পি ভেক্টরের সমান এবং বিপরীতমুখী হবে। বুঝছো? এটা বুঝছো? এটা তোমাদের স্থিতিবিদ্যায় আরেকটু ক্লিয়ার করে পড়ানো হবে। এখন তিনটা ভেক্টরের জায়গায় যদি চারটা ভেক্টর কাজ করে, তাহলে কি? চারটা ভেক্টর কাজ করে সাম্যাবস্থায় আছে, তাহলে কি হবে? যে কোনো তিনটা ভেক্টরের লব্ধি ওই চতুর্থ ভেক্টরের সমান এবং বিপরীত দিকে হবে, তাই না? ঠিক আছে, তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে সাম্যাবস্থায় আছে এমন তিনটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায়। সাম্যাবস্থায় আছে এমন তিনটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায়। ধরো আমি তোমাকে বললাম পি কিউ আর আর তিনটা ভেক্টর সাম্যাবস্থায় আছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আলফার ভ্যালু বের করো। তুমি কেমনে বের করবে আমাকে বলো তো? আমাকে বলো তো। পি আর কিউ এর লব্ধি আর এর সমান না, তাহলে আমরা লিখতে পারি না আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। পি কিউ আর আর এই তিনটার ভ্যালু দেওয়া থাকলে তুমি আলফার ভ্যালু বের করে ফেলতে পারবা। বুঝছো কি বলছি? তোমাকে যদি দেওয়া থাকে এই তিনটা ভেক্টর সাম্যাবস্থায় আছে এবং কিউ আর পি এর মধ্যবর্তী কোণ বের করো, তাহলে তুমি এটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। এখন সেম ভাবে আমি যদি বলি পি আর আর এর মধ্যবর্তী কোণ বাইর করো, সেটা ধরে নিলাম বিটা, তাহলে সেটা কেমনে বাইর করবা আমাকে বলো তো? পি আর আর এর মধ্যবর্তী কোণ, পি আর আর এর লব্ধি কিউ এর সমান না, তাহলে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pr cos বিটা। বুঝছো? কারণ সাম্যাবস্থায় আছে, তাহলে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরটার কি? তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীত দিকে। তাহলে এরপর আমি যদি বলি ধরো আর আর কিউ এর মধ্যবর্তী কোণ গামা, এটা বের করতে বললাম। তুমি কেমনে বের করবা? আর আর কিউ এর লব্ধি পি এর সমান, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস আর কিউ কস গামা। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা স্থিতিবিদ্যায়, গতিবিদ্যায় এবং ফিজিক্সে। ঠিক আছে? ওকে, আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। সবাই কোশ্চেন তোলো, তাড়াতাড়ি কোশ্চেন তোলো, না তুললেও হবে। একটা বস্তু কণার উপর সেকেন্ডে 3, 5, 7 সেন্টিমিটার মানের তিনটা বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তুটা স্থিতিশীল আছে। তার মানে কি? লব্ধি বেগ শূন্য না, এই তিনটা বেগ ভারসাম্যে আছে। তাহলে কি বলছে? প্রথম দুইটা বেগের মধ্যবর্তী কোণ নির্ণয় করা। আমি আগে ছোট্ট করে একটু চিত্র আঁকা নিই। এই হচ্ছে সেই কণাটা, এই কণাটার উপর তিনটা বেগ কাজ করতেছে। কোন দিকে তুমি জানো না। 3 সেন্টিমিটার পার সেকেন্ড একটা বেগ, 5 সেন্টিমিটার পার সেকেন্ড আরেকটা বেগ, আর হচ্ছে 7 সেন্টিমিটার পার সেকেন্ড। এই তিনটা বেগ, ঠিক আছে? একটা কণার উপরে এই তিনটা বেগ কাজ করতেছে। 3 সেন্টিমিটার পার সেকেন্ড, 5 সেন্টিমিটার পার সেকেন্ড, 7 সেন্টিমিটার পার সেকেন্ড। যেখানে চিত্র আঁকানো সম্ভব আঁকায় দিবা, তাহলে পুরো ব্যাপারটা তোমার মাথায়ও ক্লিয়ার হবে, টিচারও খুশি হবে। ঠিক আছে?
আচ্ছা, এই কণার উপর এই তিনটা বেগ ক্রিয়া করতেছে, কিন্তু কণাটা স্থিতিশীল আছে, মানে সাম্যাবস্থায় আছে, ওর কোনো বেগ নাই। তাহলে এই তিনটা বেগের লব্ধি শূন্য। চাইছে কি প্রথম দুইটা বেগ অর্থাৎ 3 আর 5 তাদের মধ্যবর্তী কোণ, আমি ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। যেহেতু সাম্যাবস্থায় আছে, আমি কি বলতে পারি না 3 আর 5 তাদের লব্ধি 7 এর সমান, তাই না? তো প্রশ্ন মতে 3 আর 5 এর লব্ধি 7 এর সমান, তার মানে 7 ইকুয়ালস টু √ওভার অফ 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কস আলফা। আমাদের কাজ কি হবে? আলফার ভ্যালুটা বের করা। দুই পাশে বর্গ করো, দেখবা আলফার ভ্যালু চলে আসবে। দেখো এখানে কত হয়? 7 স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কত হয়? 3 5 15 প্লাস 30 কজ আলফা। 7 স্কয়ার হয় 49 থেকে কত বাদ দিতে হবে আমাকে বলো তো? 9 আর 25 কত হয়? 34। 49 থেকে 34 বাদ দিলে হয় 15। তাহলে কজ আলফার ভ্যালু হয় হাফ। তাহলে আলফার ভ্যালু কত হয় আমাকে বলো তো? 60 ডিগ্রি। এবার সবাই বুঝছে এটা? আমি যদি তোমাকে এই কোণটা বের করতে বলতাম, তুমি কি পারতা? বলো তো। যদিও সেটা কোয়েশ্চেনে নাই, কিন্তু আমি যদি বলতাম, তুমি কি পারতা? যেই দুইটা বেগের মাঝখানের কোণ বের করতে বলবে, সেই দুইটা লব্ধি সমান তৃতীয়টা। ঠিক আছে? তাহলে এই কোণটা যদি বের করতে বলো, ধরো এটাকে আমরা বিটা ধরলাম, তাহলে যে এই দুইটা লব্ধি সমান 3, তার মানে 3 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 কস বিটা। এখান থেকে বিটার ভ্যালুটা চলে আসতো। সবাই কি বুঝছি? এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে ভাইয়া, কনসেপ্টটা আবার বোঝাবো। দেখো, একটা বিন্দুতে 3টা বল কাজ করতেছে, কিন্তু বিন্দুটা স্থিতিশীল আছে, তার মানে তাদের লব্ধি শূন্য। এখন লব্ধি শূন্য মানে কি? তুমি চিন্তা করো তো, 3টা বলের লব্ধি যদি শূন্য হয়, তুমি আগে এই দুইটার লব্ধি চিন্তা করো। এই দুইটার লব্ধি অবশ্যই 7কে ক্যান্সেল আউট করবে না, নাইলে তো 3টার লব্ধি শূন্য হবে না। তাহলে এই দুইটার লব্ধি 7কে ক্যান্সেল আউট কেমনে করবে? যদি এই দুইটার লব্ধি 7 এর সমান এবং বিপরীত দিকে হয়। এটাই ঠিক আছে? ওকে, পরেরটাই যাচ্ছে। সেম অঙ্ক এমসিকিউতে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, অনেক আগে, তোমাদের জন্মের আগে, আমার জন্মের আগে। একটা কণার উপর সেকেন্ডে 3টা বেগ 3টা ভিন্ন ভিন্ন দিকে কাজ করতেছে। ক্ষুদ্রতর বেগ দুইটার মধ্যবর্তী কোণ জাস্ট একটু ঘুরাইছে। ক্ষুদ্রতর দুইটা বেগ কি? 3 আর 5 এর মধ্যবর্তী না? কত? 60 ডিগ্রি। একটু আগেই করছি। ক্লিয়ার? সবাই আমাকে বলো তো, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু কঠিন অঙ্কে যাব। গতিবিদ্যার অ্যাকচুয়ালি প্রমাণ করো টাইপের অঙ্ক। ঠিক আছে? প্রমাণ করো টাইপের অঙ্কগুলো একটু কঠিন হয়, এটা একটু কঠিন আছে। সবাই তোলো। দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। সবাই এটা তোলো। দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধি বেগের মান বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক। বুঝছো? ফার্স্ট এলিমেন্ট আগে বুঝো। দুইটা বেগের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। আচ্ছা, এখন দুইটা বেগ যদি থিটা কোণে কাজ করে,
সেক্ষেত্রেও তাদের একটা লব্ধি পাওয়া যাবে, সেই লব্ধিটা বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক। তোমাকে দেখাইতে বলছে cos থিটার ভ্যালু এইটা, cos থিটার ভ্যালু এইটা, cos থিটার ভ্যালু n এর মাধ্যমে প্রকাশিত হয়েছে না, cos থিটার ভ্যালু n এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথমত ধরে নিব তোমাকে কিন্তু বেগ দুইটা দেয় নাই, তোমাকে কি বেগ দুইটা ধরে দিছে কোশ্চেনে? না। ফার্স্ট লেখো, ধরি বেগদ্বয়, আমাদের যে দুইটা বেগ তারা হচ্ছে u আর v, ঠিক আছে, u আর v, এবং আমি ধরে নিচ্ছি আমাদের u বেগটা বড়, u ইজ গ্রেটার দেন v, ধরে নিলাম আর কি, আমার ইচ্ছা হয়েছে এই জন্য, কারণ বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি না, তুমি ক্ষুদ্রতম লব্ধি তো একটা বড়টা থেকে ছোটটা বাদ দিবা, তো কোনটা বড় কোনটা ছোট এটা ধরে নিলে সুবিধা হয় আর কি, ঠিক আছে। তো এখানে কোশ্চেনে দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্তে কি বলা আছে আমাকে বলো তো, প্রশ্ন মতে বা গিভেন কি দেওয়া আছে, আমাদের যে বৃহত্তম লব্ধি সেটা কত, u প্লাস v না, এই দুইটা বেগের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ, তাহলে বলো তো ক্ষুদ্রতম লব্ধি কত, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, u মাইনাস v তার n গুণ, তার n গুণ। প্রথম শর্তটা বোঝা গেছে, প্রথম শর্তটা বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় শর্তে যাচ্ছি, এবার আমরা দ্বিতীয় শর্তে যাচ্ছি, সেখানে বলছে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে সেক্ষেত্রে লব্ধিটা বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক। আচ্ছা আবারও কি দেওয়া আছে আমাদের বলো তো, বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের লব্ধি কত আমাকে বলো তো, √ওভার অফ u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস টুয়াইস uv cos থিটা। এতটুকু বুঝছো? তার ভ্যালু কত হবে, বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক অর্থাৎ u প্লাস v বাই 2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। এখন আমাকে বলছে cos থিটার ভ্যালু n এর মাধ্যমে প্রকাশ করতে, cos থিটার ভ্যালু n এর মাধ্যমে প্রকাশ করতে। তো আমি আগে দুই পাশে বর্গ করি, এখান থেকে কি থাকে, u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস টুয়াইস uv cos থিটা ইকুয়ালস টু u প্লাস v হোল স্কয়ার বাই 4। আমাকে থিটার ভ্যালু বের করতে হবে, cos থিটার ভ্যালু, cos থিটা আছে কোথায়, এই এখানটায়, এই cos থিটার ভ্যালু বের করতে হবে এবং সেটা n এর মাধ্যমে প্রকাশিত হইবে। n কই আছে দেখি তো, n কই আছে, এই যে n খালি এখানেই আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, u প্লাস v বাই u মাইনাস v, এই ভ্যালুটা হচ্ছে n। এটা ধরো আমাদের 1 নম্বর, কারণ আমাকে যেহেতু cos থিটার ভ্যালু n এর মাধ্যমে প্রকাশ করতে হবে, nটা ইম্পর্টেন্ট, n এর উপর একটু আলাদা নজর রাখতে হবে। তখন এইখান থেকে uv সরায়ে আমি যদি কোনোভাবে n নিয়ে আসতে পারি তাইলেই কাজ হয় না। এটা কিন্তু একটা সমীকরণ, এখানে কে আছে, cos থিটা আছে আর uv আছে। আমি যদি কোনোভাবে uv কে সরায়ে n নিয়ে আসতে পারি তাইলেই কিন্তু কাহিনী খতম। এখানে cos থিটা থাকবে আর n সংক্রান্ত কিছু একটা থাকবে, ঠিক আছে। n কেমনে আনবো, মেইন কাহিনী এটা। n মানে হচ্ছে u প্লাস v বাই u মাইনাস v। u প্লাস v আছে, u মাইনাস v কোনোভাবে আনা যায়, u স্কয়ার প্লাস v স্কয়ার, এখান থেকে uv u আনা যায় না। দেখো আমি একটা কাজ করি, দুই পাশে 2 দিয়ে গুণ করলাম, কেন একটু পরে বুঝবা। 2u স্কয়ার প্লাস 2v স্কয়ার প্লাস 4uv cos থিটা ইকুয়ালস টু u প্লাস v হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এতটুকু কি বুঝছো? এতটুকু বুঝছো? এখন আমার টার্গেট হচ্ছে n নিয়ে আসা, মানে u প্লাস v বাই u মাইনাস v নিয়ে আসা। তো আমি সবকিছুকে u প্লাস v আর u মাইনাস v দিয়ে প্রকাশ করব, সবকিছুকে u প্লাস v আর u মাইনাস v দিয়ে প্রকাশ করব। কেন? কারণ আমার n এর ভ্যালুতে u প্লাস v আর u মাইনাস v। বলো তো এটার কোনো ফর্মুলা আছে, কিছু মনে পড়তেছে? u প্লাস v আর u মাইনাস v দিয়ে এটার কোনো ফর্মুলা আছে? u প্লাস v আর u মাইনাস v দিয়ে, এখানে তো u প্লাস v আছেই।
আমাকে বলো তো, আমার টার্গেট হচ্ছে ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি নিয়ে আসা, কারণ এখানে কি এন আনতে হবে। একটা ফর্মুলা আছে পিচ্চি ক্লাসের, মনে আছে? এটাকে লেখা যায় না ইউ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার, মনে পড়ে? আর ফর ইউ ভি এটার এরকম একটা ফর্মুলা ছিল, কি সেটা বলো তো? ইউ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো? কস থিটাই তো লিখি নেই, কস থিটাই তো লিখি নেই, বুঝছো? ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি দিয়ে কেন প্রকাশ করলাম? কারণ আমাকে এনে যাইতে হবে, কস থিটার ভ্যালু এন এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কেউ যদি এখান থেকে বুঝতে পারো যে এরকম করতে হবে, তাহলে সে আসলে অনেক ট্যালেন্টেড, মানে গড গিফটেড। আমি নিজেও বুঝতে পারি নাই প্রথমবার যখন দেখছিলাম। ঠিক আছে, তো একবার করায় দিছি, এরপর যাতে মনে থাকে, বুঝছো? এর পরের স্টেপ কি হবে আমাকে বলো, দেখি কে পারো। এর পরের স্টেপ কি হবে? কি আনতে হবে? এন আনতে হবে না? এন মানে কি? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি, ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি। ইউ প্লাস ভি এখানে আছে কিন্তু স্কোয়ার হিসেবে, ইউ মাইনাস ভিও আছে, নিচে ইউ মাইনাস ভি যাইতে হবে, কিছু দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করবা? ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করো। পুরা রাশিটাকে, এই সমীকরণের দুই পাশকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করো। তাহলে এখানে কি থাকবে? ইউ প্লাস ভি হোল স্কোয়ার বাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। সেটা কত হয় আমাকে বলো তো? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি তার হোল স্কোয়ার না? এই যে এটাকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলা, এটাকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকে 1 প্লাস 1 প্লাস এটাকে, এই যে এটাকে ইউ প্লাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয় আমাকে বলো তো? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। এটাকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয়? 1 cos থিটা। ডান পাশেরটাকেও ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করছো, তাহলে কি হয় আমাকে বলো তো? হাফ ইন্টু ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। পুরা সমীকরণকে আমি কি করলাম? ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করছি। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো সবাই। আমাকে পুরো জিনিসটা একটু ছোট করতে হবে এখন। বলো ঠিক আছে, আমি পুরা জিনিসটাই যে এই পাশকে আর ওই পাশকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করছে, তাহলে এখানে কি থাকে? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। বুঝছো কি করছি? এই যে এই জিনিসটাকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করছি, এই জিনিসটাকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করছি, এটাকে করছি। একটা সমীকরণের দুই পাশকে তো সেম জিনিস দিয়ে ভাগ করাই যায়। করার উদ্দেশ্য কি? এখানে এন নিয়ে আসা। তাহলে বলো তো, এই যে ইউ মাইনাস ভি এটার ভ্যালু কত? স্কোয়ারের ভিতরে যেটা আছে দেওয়া আছে কিন্তু কত? এন। তাহলে কি হয়? এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস থিটা ইকুয়ালস টু এন স্কোয়ার বাই 2। বুঝছো এতটুকু? আমাকে বলো এতটুকু বুঝছো? এই জিনিসটা একটু ছোট করে দেখলাম। এতটুকু কি সবাই বুঝছো? এখন এখান থেকে জাস্ট cos থিটার ভ্যালু বের করে ফেললেই হয়। এখন এখান থেকে cos থিটার ভ্যালু কেমনে বের করবা আমাকে বলো তো? n স্কয়ার মাইনাস 1 ইনটু cos থিটা ইকুয়ালস টু, এই যে এখান থেকে এটা বাদ দিবা, n স্কয়ার বাই 2 থেকে n স্কয়ার বাদ দিলে কি হবে? মাইনাস n স্কয়ার বাই 2। 1 বাদ দিলে হবে মাইনাস 1। ঠিক আছে। তাহলে এখান থেকে cos থিটা ইকুয়ালস টু কি থাকে? এখানে তুমি যদি লসাগু করো, নিচে 2 মাইনাস n স্কয়ার মাইনাস 2 মাইনাস n স্কয়ার মাইনাস 2, নিচে হচ্ছে 2 ইনটু n স্কয়ার মাইনাস 1। সিম্পল ক্যালকুলেশন।
বুঝছো? এখানে ফার্স্টে লসাগু করো, কি থাকবে উপরে মাইনাস এন স্কোয়ার মাইনাস 2/2, ওই 2 এর সাথে এন স্কোয়ার মাইনাস 1 পাঠিয়ে দিছি। প্রমাণ মিলছে? এখনো মিলে নাই। উপরে এন স্কোয়ার প্লাস 2 আছে, তাহলে এই মাইনাস গুলা সরাইতে হবে। উপর থেকে একটা -1, নিচ থেকে একটা -1 কাটা দাও, তাহলে কি থাকে এন স্কোয়ার প্লাস 2, নিচে হয় 2 ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার। ডান ডান। একটু টাফ, আগে না করতে পারলে কঠিন, কিন্তু একবার যেহেতু আমি করাই দিছি, এরপর থেকে আশা করি ভুলবা না, এরপর থেকে আশা করি ভুলবা না। বুঝছো? ঠিক আছে, তোমরা কি লম্বাংশ সম্পর্কে জানো? লম্বাংশ, উপাংশ, অভিক্ষেপ, অভিক্ষেপ। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য পড়ছো? লম্বাংশ উপপাদ্য পড়ছো? হ্যাঁ পড়ছো। না পড়লেও তোমাদের স্থিতিবিদ্যায় পড়ানো হবে। স্থিতিবিদ্যায় কি পড়ানো হয়েছে? স্থিতিবিদ্যায় কি পড়ানো হয়েছে? না, স্থিতিবিদ্যায় পড়ানো হয় নাই, পড়ানো হবে, পড়ানো হবে। তো আমরা এখন লম্বাংশ উপপাদ্য সম্পর্কিত একটা অঙ্ক করব। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ আর ভি, বেগদ্বয়ের লব্ধি হচ্ছে ডাব্লিউ। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ আর ভি, এই দুইটা বেগের লব্ধি কত? ডাব্লিউ। ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি। প্রমাণ করো যে বেগ দুইটার অন্তর্গত কোণ এইটা এবং লব্ধি বেগের মান হচ্ছে এইটা। এই অঙ্কটা স্থিতিবিদ্যায় আছে, পুরাপুরি সেম, জাস্ট বেগের জায়গায় বল, বেগের জায়গায় বল। ঠিক আছে, ওকে। আমরা আগে একটু দেখি। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ আর ভি, এই দুইটা বেগের লব্ধি হচ্ছে ডাব্লিউ। আমি আগে চিত্রটা আঁকাই। ধরো ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বেগ, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ ধরো আলফা ধরে নিলাম, এবং তাদের লব্ধি সেটা হচ্ছে ডাব্লিউ। বুঝতে পারলাম? তাদের লব্ধি ধরো ডাব্লিউ। ডাব্লিউটা ইউ এর সাথে থেটা কোণ তৈরি করে, ডাব্লিউটা ইউ এর সাথে থেটা কোণ তৈরি করে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ বা অভিক্ষেপ বা উপাংশ যাই বলো না কেন, ইউ এর দিক বরাবর, এটা হচ্ছে ইউ, এই দিক বরাবর ডাব্লিউ এর উপাংশ কত বলো তো? ডাব্লিউ কস থিটা না? বলো, ফিজিক্সে পড়ছো। এটা হচ্ছে ইউ, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ বা লম্ব অভিক্ষেপ, একই কথা। তাহলে প্রশ্ন মতে ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু ভি, এটাই বলছে না? ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি, তো ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ডাব্লিউ কস থিটা, তার ভ্যালু কত? ভি। তার ভ্যালু কত? ভি। আচ্ছা, এবার তোমরা সবাই লম্বাংশ উপপাদ্য পড়ে আসছো। যে কোনো দিক বরাবর লব্ধির লম্বাংশ ইকুয়ালস টু ওই দিক বরাবর সবগুলা বলের লম্বাংশের যোগফলের সমান। বুঝছো? লম্বাংশ উপপাদ্য এরকম ছিল, যে কোনো দিক বরাবর লব্ধির লম্বাংশ ইকুয়ালস টু ওই দিক বরাবর বাকি সবগুলা বলের লম্বাংশের যোগফলের সমান। এটা পড়ছো না? বলের ছায়ার যোগ, হ্যাঁ একই কথা। তাইলে এখানে বল কারা কারা আছে? ইউ আর ভি না? ইউ আর ভি, তো ইউ বরাবর ইউ এর লম্বাংশ কত? ইউ কস 0। ইউ এর দিক বরাবর ভি এর লম্বাংশ কত? ভি কস আলফা, ভি কস আলফা। এটা লিখছি আমরা কই থেকে? লম্বাংশ উপপাদ্য থেকে। তাহলে এখান থেকে অন্তর্গত কোণ বা আলফার ভ্যালু কেমনে বের করবো আমাকে বলো তো? ভি কস আলফা ইকুয়ালস টু এটার ভ্যালু কত? ইউ না? ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos আলফা ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই ভি। তাহলে সেখান থেকে আলফার ভ্যালু কি হবে? cos ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি। ক্লিয়ার? সবাই বলো, এতটুকু বুঝছো? এতটুকু বুঝে গেছে, তাই না? হ্যাঁ,
w cos থিটা, u বরাবর লব্ধির লম্বাংশ ইকুয়ালস টু u বরাবর বাকি দুইটা বলের লম্বাংশের যোগফলের সমান, অর্থাৎ u বরাবর u এর লম্বাংশ আর u বরাবর v এর লম্বাংশের যোগফলের সমান। তো এখান থেকে আলফার ভ্যালু বের হয়ে যাবে। এবার চাইছে লব্ধি, তাহলে লব্ধি w ইকুয়ালস টু কি হবে, রুট ওভার অফ u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস টুয়াইস uv cos আলফা। এটাই তো লব্ধি, সামান্তরিক সূত্র। এখন আমাকে এখান থেকে বলো তো প্রমাণে কি চাইছে, লব্ধিতে u আর v আছে, আলফা বলে কিছু নাই, তাহলে আলফারে সরাই u আর v আনতে হবে। cos আলফার ভ্যালু কত, v মাইনাস u বাই v, বসায় দাও। বুঝছো, প্রমাণে যেহেতু এখানে cos আলফা নাই, cos আলফারে সরাই u আর v আনতে হবে। রুট ওভার অফ u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস টুয়াইস uv ইন্টু v মাইনাস u বাই v। তো একটা v ঘেচাং, কি পরে থাকে আমাকে বলো তো, রুট ওভার অফ u স্কয়ার প্লাস v স্কয়ার, তুমি যদি গুণ করো 2uv মাইনাস 2u স্কয়ার প্লাস 2uv মাইনাস 2u স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এখন জাস্ট একটু সিম্পলিফাই করলেই হয়ে যাবে। রুট ওভার অফ v স্কয়ার মাইনাস u স্কয়ার প্লাস 2uv। এক্স্যাক্টলি এরকম একটা অঙ্ক স্থিতিবিদ্যায় আছে, বুঝছো? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো, আমার আগে করছো? আমার আগেই তো করা উচিত তোমাদের, তাই না? ঠিক আছে, আমরা পরিচিত আরেকটা টপিকে চলে যাব। ডান, আমরা পরিচিত আরেকটা টপিকে চলে যাব, দূরত্ব ও সরণ। আমার বোঝানো লাগবে বলো তো, দূরত্ব সরণ। ধরো তুমি একটা বিন্দু এ বিন্দুতে ছিলা, আরেকটা বিন্দু বি বিন্দুতে গিয়ে পৌঁছাইছো। ঠিক আছে, তুমি যেমনি ইচ্ছা গেলা, একটা পথ ফলো করে গেলা, তাহলে দূরত্ব কতটুকু হবে, তুমি যেই পথটা ফলো করছো। ঠিক আছে, এই যে এই দৈর্ঘ্যটা কি আমাদের দূরত্ব। ঠিক আছে, আর সরণ কি, আদি বিন্দু আর শেষ বিন্দু, এই দুইটা বিন্দুর সর্বনিম্ন যেই দূরত্বটা, এটা কি বলা হয় সরণ। আদি বিন্দু আর শেষ বিন্দু, ঠিক আছে, আদি বিন্দু আর শেষ বিন্দু, এই দুইটা বিন্দুর সর্বনিম্ন যেই দূরত্ব, মানে সরল রৈখিক যেই দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। সরণ একটা ভেক্টর রাশি, সরণের দিক কোন দিকে, আদি থেকে শেষের দিকে, আদি থেকে শেষের দিকে। ঠিক আছে, ফিজিক্সে দূরত্ব সরণ আলাদা জিনিস, ম্যাথসেও আলাদা জিনিস, কিন্তু ম্যাথসে সাধারণত অত ভাবে আলাদা করা হয় না আর কি। ম্যাথসে নর্মালি দূরত্ব বলতেও আমরা সরল রৈখিক দূরত্বটাই বুঝি। ঠিক আছে, মানে ম্যাথসে কখনো আঁকা বাঁকা পথে যায় না, বুঝছো, এরকম তেরা বাঁকা পথে যায় না। ম্যাথসে হয়তো একজন এদিকে যাইতেছে, একজন এদিকে যাইতেছে, তাদের মধ্যবর্তী দূরত্ব চাপে। দূরত্ব বলতে সরল রৈখিক দূরত্ব। তোমাকে যদি অন্য কিছু স্পেসিফিক না বলে দেয়, তাহলে দূরত্ব বলতে তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বা সরল রৈখিক দূরত্বটাকেই বোঝায়। বুঝছো, যদি কিছু না বলে দেয়, এখন যদি তোমাকে বলে এরকম আঁকা বাঁকা পথে যাইতেছে, তখন এটা ফিজিক্সের মতোই হবে। কিন্তু কিছু না বলে দিলে আমরা ধরে নেব কি সরল রৈখিক দূরত্বটাই চাইছে। ঠিক আছে, আমাদের প্রথম অঙ্ক, কোয়েশ্চেনটা পড়ো। একটা নির্দিষ্ট স্থান হতে দুজন ব্যক্তি পরস্পর 60 ডিগ্রি কোণে চলছে। একজনের বেগ 3 মিটার পার সেকেন্ড, অপর একজনের বেগ 5 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর তাদের দূরত্ব কত হবে? তোমরা ক্লাস 9-10 পড়ছো, পরিমিতি চ্যাপ্টারে। মনে পড়ে কোন এক স্থান থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে গেছে, একজন এক রাস্তা ধরে আরেকজন রাস্তা ধরে, মনে আছে না? কেমনে করতা? সমকোণী ত্রিভুজ বানায় নিতা, তারপর পিথাগোরাস অ্যাপ্লাই করতা। এখন অত ঝামেলা যাওয়ার দরকার নেই, দেখবা কেমনে করা যায়। ধরো এই হচ্ছে আমাদের সেই বিন্দুটা, এই বিন্দু থেকে দুইজন ব্যক্তি পরস্পর 60 ডিগ্রি কোণে রওনা দিছে।
ঠিক আছে, একজন 3 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। বুঝতে পারলাম? একজনের বেগ 3 মিটার পার সেকেন্ড, তার মানে সে 3 মিটার পার সেকেন্ড বেগে এদিকে রওনা দিছে, আরেকজন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে রওনা দিছে। ঠিক আছে, 5 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলতো, যেই বেচারা এই দিক বরাবর গেছে 5 সেকেন্ড পর সেই কোথায় থাকবে? 3 5 15 মিটার না, এতটুকু দূরে থাকবে। তাই না? আচ্ছা, আর যে 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে, 5 সেকেন্ড পর সে কতটুকু দূরত্ব অবস্থান করবে? 25 মিটার। এখন কি চাইছে? 5 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব। দেখো, 5 সেকেন্ড পর একজন এখানে আসছে, আরেকজন এখানে আসছে, তাদের মধ্যবর্তী দূরত্ব, তার মানে তাদের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এইটা চাইছে। এখন এটা কেমনে বের করবা? একটা ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, দুইটা বাহু একটা কোণ জানো, বিপরীত বাহুটা বাইর করা লাগবে। কোন সূত্র? কোন সূত্র? আমি পড়ানো হয়েছে না তোমাদের? কোসাইন সূত্র। কোসাইন সূত্র, কোসাইন সূত্র, তাই না? বলো তো, cos 60 ইকুয়ালস টু সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল, অর্থাৎ 15 স্কয়ার প্লাস 25 স্কয়ার মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। তাহলে এখান থেকে আমাকে বলো তো, ডি স্কয়ারের ভ্যালু কত হয়? 15 স্কয়ার প্লাস 25 স্কয়ার মাইনাস 2 ইন্টু 15 ইন্টু 25 cos 60। এখান থেকে ডি এর ভ্যালুটা সবাই বের করে নিয়ে আসো। দেখো কত হয়, রুট ওভার অফ 15 স্কয়ার, আমি মাঝখানে এক লাইন স্কিপ করছি, তুমি চাইলে লিখতে পারো যে আর গুণন করে তারপর অন্য পাশে না, 15 স্কয়ার প্লাস 25 স্কয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 25 cos 60 ডিগ্রি। 35 হয়, এই 35 হয়? বলো তো, তো সুন্দর ভ্যালু আসতেছে কেন? আচ্ছা, আমি যোগ করছি, সর্বনাশ। 5√19 এত মিটার। এখানে দূরত্ব বলছে, অন্য কিছু কিন্তু বলে নাই, তাই আমরা কি সর্বনিম্ন দূরত্ব বা সরল রৈখিক দূরত্বটাই বের করছি। ঠিক আছে? তো কোসাইন ফর্ম সূত্রের একটা, এটা কোন সূত্র? এটা ত্রিকোণমিতিতে পড়ছো না? এই সর্বনাশ, কি অবস্থা! তোমরা কি 26 ব্যাচ হইলে এটা মানা যাইতো, 26 ব্যাচ হইলে এটা মানা যাইতো, কিন্তু 25 ব্যাচ হয়ে এগুলা কি বলতেছ? কোসাইন সূত্র পড়ো নাই? একটা ত্রিভুজ নাম দিয়ে দাও এ বি সি, সি বাহু, এ বাহু, বি বাহু। তাহলে আমাকে বলো তো, এই সূত্রে cos b ইকুয়ালস টু কি হবে? সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহু দুইটার গুণফল। মনে পড়ে? ওটাই ওটাই। ঠিক আছে, এই যে কোসাইন সূত্র মনে পড়তেছে? এখন এখানে এই ডিসটেন্সটা বের করা লাগবে। একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য 15, এটা 25, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ডি এর ভ্যালু বের করতে হবে। তো cos 60 ইকুয়ালস টু সন্নিহিত বাহু দুইটা 15 স্কয়ার প্লাস 25 স্কয়ার মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু 15 ইন্টু 25। ঠিক আছে, বলো বলো। ওর বেগ 3 মিটার পার সেকেন্ড, ও 5 সেকেন্ড যাওয়ার পর 15 মিটার যাবে, তার মানে এইখানে অবস্থান করবে। ওর বেগ 5 মিটার পার সেকেন্ড, ও 5 সেকেন্ড গেলে 25 মিটার যাবে না? তার মানে ও বিন্দু থেকে প্রথম ব্যক্তি 15 মিটার, দ্বিতীয় ব্যক্তি 25 মিটার দূরে আছে। এখন তাদের মধ্যবর্তী যেই সরল রৈখিক দূরত্বটা চাইছে, পারবা না? ঠিক আছে, ঠিক আছে, আমাদের পরেরটা। আচ্ছা, তো এটা দেখার আগে তোমাদেরকে একটু দিক নিয়ে আইডিয়া দিই। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সবাই বোঝো তো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমরা যখন খাতায় আঁকি নরমালি উপরের দিকটাকে উত্তর দিক হিসেবে প্রকাশ করি, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের নর্থ বা উত্তর, তাহলে সাউথ কোনটা হবে? এটা অবশ্যই সাউথ, তাই না? নর্থের দিকে তাকায় ডান দিক যেই দিকে, এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে? পূর্ব, পূর্ব। আর তার উল্টা দিকটা কি? ওয়েস্ট। বুঝছো? কম্পাসে তো এমনি করে, কম্পাসে কেমনে দিক নির্দেশ করে? কাঁটাটা যেদিকে সেদিকে উত্তর, উল্টা দিকে দক্ষিণ। উত্তর দিকে তাকায় তোমার ডান দিকটা হবে পূর্ব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার যদি বলি দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব মানে হচ্ছে দক্ষিণ আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে 45 ডিগ্রি দিয়ে, এটাকে বলা হয় নর্থ ইস্ট। বুঝছো? এটাকে বলা হয় নর্থ ইস্ট, দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ, সরি উত্তর পূর্ব, উত্তর পূর্ব, ঠিক আছে? উত্তর পূর্ব, উত্তর আর পূর্ব দিকে ঠিক মাঝখান দিয়ে 45 ডিগ্রি। পূর্ব উত্তর নরমালি বলে না, উত্তর পূর্বই বলে। যদি বলে উত্তর পশ্চিম, তাহলে উত্তর আর পশ্চিমের ঠিক মাঝখান দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট। যদি বলে দক্ষিণ পশ্চিম, তাহলে হচ্ছে দক্ষিণ আর পশ্চিমের ঠিক মাঝখান দিয়ে, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, ঠিক আছে? আর যদি বলে দক্ষিণ পূর্ব, তাহলে সাউথ ইস্ট, দক্ষিণ, দক্ষিণ আর পূর্ব দিকের ঠিক মাঝখান দিয়ে। ব্যাপারটা খুব সহজ। এই দিকগুলো একটু মনে রাখো, এই দিকগুলো একটু মনে রাখো। দেখো কি বলছে, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। একজন লোক কোন একটা নির্দিষ্ট স্থান থেকে 15 কিলোমিটার উত্তর দিকে, এগুলা একটু আঁকায় নিবা, বুঝছো? দিকগুলো আঁকায় নিবা, তাহলে সুবিধা হবে আর কি, প্যাচ খাবা না। ঠিক আছে, আমি আঁকালাম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। একজন লোক এই জায়গা থেকে ধরো যাত্রা শুরু করছে। আচ্ছা, সে 15 কিলোমিটার উত্তর দিকে গেছে, ঠিক আছে? 15 কিলোমিটার উত্তর দিকে গেলাম, 15 কিলোমিটার উত্তর দিকে ধরলাম, এটা হচ্ছে 15 কিলোমিটার উত্তর, 15 কিলোমিটার উত্তর। তারপর সেখান থেকে 10 কিলোমিটার পূর্ব, এখান থেকে 10 কিলোমিটার পূর্বে যদি যাও, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, 10 কিলোমিটার পূর্বে গেছো, তাহলে 10 কিলোমিটার এদিকে গেছো, 10 কিলোমিটার এদিকে গেছো পূর্বে, তাহলে এখানে আসবা, তাই না? 10 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর 5 কিলোমিটার আবার দক্ষিণ দিকে গেছে, তাহলে এখান থেকে দক্ষিণ দিক, দক্ষিণ দিক কোন দিকে? নিচের দিকে। সে 5 কিলো দক্ষিণ দিকে গেছে, বুঝছো? পাঁচ কিলো দক্ষিণ দিকে গেছে। মিটার কেন লিখলাম? কাহিনী বুঝছো? তাহলে তার যাত্রা স্থান থেকে কত দূরে অবস্থিত, সে তার যাত্রা স্থান থেকে কত দূরে অবস্থিত, এই দূরে বলতে সর্বনিম্ন কত দূরে, মানে সরল রৈখিক দূরত্বটা, অর্থাৎ এই দূরত্বটা চাইছে, বুঝছো? তার সরণটা চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমাকে বলো, সে তার যাত্রা স্থান থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত, এই ডিস্টেন্সটা চাইছে। এটা কেমনে বাইর করব? এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? আমাকে বলো তো, এই সমকোণী ত্রিভুজের এটা কত? 10। এটা কত? এটাও কিন্তু 10, কারণ পুরাটা 15, আবার নিচের দিকে 5 নামছে। 15 - 5 10, এতটুকু 10, এতটুকু 10, তাহলে ডি এর ভ্যালু কত হবে? √10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, তাহলে কত হয়? 10√2। আমি যদি বলতাম তার সরণ হয়েছে কতটুকু, তাইলেও কিন্তু সেম অ্যান্সার, ঠিক আছে? তার সরণ হয়েছে, আর এখানে কি বলছে? লোকটির যাত্রা স্থান থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত, বুঝছো? এই যে যাত্রা স্থান থেকে কত কিলো দূরে অবস্থিত, এই সরল রৈখিক দূরত্বটাই চাইছে। ক্লিয়ার? ইজি। আরো প্যাটার্ন যাইতো না? এখান থেকে সে ওই দিয়ে গেছে, এই দিয়ে গেছে, ওই দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা ডি দেওয়া, লাস্টেরটা ই হবে, লাস্টেরটা ই হবে। আমাদের পরবর্তী অঙ্ক, কোয়েশ্চেনটা অনেক বড়,
কিন্তু অঙ্কটা সহজ আছে। কোয়েশ্চেনটা পড়ো। কোন বন্দর হতে একখানা জাহাজ, তোমরা কোয়েশ্চেনটা একটু পড়তে থাকো, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি। কোয়েশ্চেনটা পড়ো এবং তোলো। 30 মিনিট টাইম দিয়ে ফেলছে, সর্বনাশ। হ্যাঁ, কোয়েশ্চেনটা পড়ো এবং তোলো। পড়া হয়েছে? আমাকে বলো তো। দেখো, কোন বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে, দিকটা খেয়াল করছো? উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো। একই স্থান থেকে আরেকটা জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সর্বোচ্চ সীমা হচ্ছে 500 কিলোমিটার। তাহলে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে? খুবই সহজ অঙ্ক, একটু পেঁচাইছে ভাষা দিয়ে, একটু বোঝো, একটু কাহিনী বোঝো। আমরা আগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা একটু আঁকায় ফেলাই। এই হচ্ছে সেই স্থানটা যেখান থেকে ওরা যাত্রা শুরু করছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিক কোনটা আমাকে বলো তো? নর্থ ওয়েস্ট, এইদিকে যাত্রা শুরু করছে, তাই না? ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে, ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে, 15 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, উত্তর পশ্চিম। তার মানে এই কোনটা কত আমাকে বলো তো? 45 ডিগ্রি না? ওইটাও 45 ডিগ্রি। আচ্ছা, আরেকটা জাহাজ একই স্থান থেকে একই সময়ে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম তাহলে কোন দিক? এই দিকে না? 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। ঠিক আছে, তাহলে এই কোনটাও 45, তাই না? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেছে? 90 ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি হয়ে গেছে, বুঝছি? আচ্ছা, এবার এই জাহাজটা তো আস্তে আস্তে যাত্রা শুরু করবে, যাচ্ছে 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 এই দিকে যাওয়া শুরু করবে। তাদের বেতার যন্ত্র বা যে কোনো আলোক তরঙ্গ বা শব্দ তরঙ্গ সরল পথে চলে না? সরল পথে চলে না আমাকে বলো তো। তাহলে মনে করো প্রথম জাহাজটা আছে এইখানে, দ্বিতীয় জাহাজটা আছে এইখানে, তাহলে তাদের যে কমিউনিকেশন হবে সেটা কোন পথে হবে? এই পথে, তাই না? এখন এই জাহাজটা কি আস্তে 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 এই জাহাজটা আস্তে আস্তে সামনে, এই জাহাজটা আস্তে 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 সামনের দিকে যাবে, এই জাহাজটাও আস্তে 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 সামনের দিকে যাবে। যত সামনের দিকে যাবে তাদের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্বটা সেটা বাড়তে থাকবে না? তাই তো। এখন কতক্ষণ পর্যন্ত তারা কমিউনিকেট করতে পারবে? তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সর্বোচ্চ সীমা হচ্ছে 500 কিলোমিটার। তার মানে তাদের যে সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা যতক্ষণ না 500 কিলোমিটারের কম হবে তারা যোগাযোগ করতে পারবে। সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত করবে। যেই 500 কিলোমিটার থেকে একটু বেশি হয়ে গেছে তারা আর যোগাযোগ করতে পারবে না, ঠিক আছে? তাহলে বলো তো, যোগাযোগ যখন টার্মিনেট করবে, মানে যোগাযোগ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে আমাকে বলো তো? যোগাযোগ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের মধ্যবর্তী দূরত্ব, সুন্দর করে জাহাজটা আঁকি, তাদের মধ্যবর্তী দূরত্ব কি 500 কিলোমিটার হবে না আমাকে বলো তো? তাই না?
এই যে এই অবস্থায় ধরো তাদের যোগাযোগটা টার্মিনেট হলো, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব 500 কিলোমিটার। আচ্ছা, তো বাংলায় লিখবা, ধরি টি সময় পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। ধরি টি সময় পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। তো এই টি সময়ে আমাদের এই জাহাজটা কতটুকু যাবে? 15টি। বুঝছো? আমরা ধরে নিই টি ঘন্টা পর্যন্ত, টি ঘন্টা পর্যন্ত একটা জাহাজ আরেকটা জাহাজের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে? এই টি সময়ে প্রথম জাহাজটা যাবে 15টি দূরত্ব, দ্বিতীয় জাহাজটা যাবে 12টি দূরত্ব। ঠিক আছে? তাহলে টি সময় পর তাদের যে লম্বালম্বি দূরত্ব, মানে সর্বনিম্ন দূরত্ব, সেটা কত হবে আমাকে বলো তো? সেটাই তো 500, তাই না? প্রশ্ন মতে বাংলায় কিন্তু এখানে লিখবা, ধরি টি ঘন্টা পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। প্রশ্ন মতে √of 12t তার হোল স্কয়ার প্লাস 15t তার হোল স্কয়ার ইকুয়ালস টু 500। তাহলে এখান থেকে 12t তার হোল স্কয়ার 144t স্কয়ার প্লাস 15 কত 225t স্কয়ার ইকুয়ালস টু 500 স্কয়ার। 500 স্কয়ার, সর্বনাশ। তাহলে দেখো তো কত হয়, আমাকে বলো তো, আমাকে বলো। 500 স্কয়ার ডিভাইডেড বাই 144 প্লাস 225, টি স্কয়ারের ভ্যালু হয় 677 দশমিক কিছু একটা। এটাকে যদি রুট করো 26.03। অর্থাৎ এত ঘন্টা পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। অনেক সময় কিন্তু একদিনেরও বেশি, 26 ঘন্টা পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। এটা তো সহজ ছিল না? কেন সহজ ছিল? এই কোণটা 90 হয়ে গেছে। এখন পুরোপুরি সেম। আমি তোমাকে বললাম এই কোণটা 90 না, এটা 45 না, এটা 30। সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বাইর করবা। কোসাইন সূত্র অ্যাপ্লাই করা লাগবে, একটু মাথা খাটাবা, বুঝছো? সেক্ষেত্রে সরাসরি এই যে পিথাগোরাস দিয়ে হয়ে যাইতো না। সমকোণী ত্রিভুজ যেহেতু লম্ব আর ভূমি জানো অতিবস্তু দাম করে বের হয়ে গেছে, তাই না? কিন্তু যদি এটা 45 না হয় 30 হইতো, এত সহজে বাইরে হতো না, ত্রিভুজ সূত্র দিয়ে করা লাগতো। ঠিক আছে? আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। তোমাদের ডিফারেন্সিয়েশন কে পড়াইছে? আমি পড়াইছি। তো এখন ডিফারেন্সিয়েশন আসবে। সবাই এই দেখছো, ন্যূনতম ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন আমরা চলে আসছি। খুব সুন্দর অ্যাপ্লিকেশন। কোথায় আসছে? বুয়েটে আসছে, বোর্ড পরীক্ষায়ও আসে, কুমিল্লা বোর্ডেও আসছে। এরকম একই একটা অঙ্ক, একটা করব একটা হোমওয়ার্ক দিব। দেখো কোয়েশ্চেনটা পড়ো। একখানি জাহাজ কোন স্থান হতে ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো। যাত্রার শুরুতেই তার পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে অপর একটি জাহাজ দেখতে পেল। দ্বিতীয় জাহাজটা ঘন্টায় 20 কিলোমিটার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। কতক্ষণ পরে তাদের দূরত্ব ন্যূনতম হবে? এই দূরত্ব কত? কোয়েশ্চেন তুইল না, নাম্বার দাও এবং বোঝার চেষ্টা করো। রিডিং দাও একবার, রিডিং দাও। আমার ক্লাসে কোয়েশ্চেন তোলার দরকার নাই, রিডিং দাও সবাই। কোন একটা স্থান থেকে একটা জাহাজ ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর দিকে। আচ্ছা, আমরা আগে একটু দিকগুলা দিয়ে দিই। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ধরো এই সেই স্থানটা, কোন এক স্থান, সেখান থেকে একটা জাহাজ ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর দিকে যাইতেছে। তার মানে এই দিকে যাইতেছে। কত বেগে যাইতেছে? 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা,
যাত্রার শুরুতেই, সেখান থেকে যাত্রা স্টার্ট করছে না, এটার শুরুতেই সে দেখছে পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে আরেকটা জাহাজ আছে। এটা হচ্ছে সেই পূর্ব দিক। পূর্ব দিক, এই যে এখান থেকেই সে দেখছে পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে, এটা ধরো 10 কিলোমিটার দূরে একটা জায়গা, ঠিক আছে? এই 10 কিলোমিটার দূরে একটা জাহাজ এখানে ছিল, বুঝছো? সেই জাহাজটা কি করতেছে? ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। এই যে এটা এ, সে ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে যাচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকটায় যাচ্ছে। ও যখন এখানে, তাহলে কাহিনীটা কি হবে একটু চিন্তা করো। কাহিনীটা কি হবে চিন্তা করো। ও এখানে, ও এখানে, ও উপরের দিকে যাওয়া শুরু করছে, ও এদিকে আসা শুরু করছে। একটা সময় তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটা সর্বনিম্ন হবে না? ইনিশিয়ালি চিন্তা করো, ও আছে এইখানে, ও আছে এইখানে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 20 কিলো, 10 কিলো, সরি, তাই না? শুরুর কথাটা চিন্তা করো। ও এখানে আছে, ওর থেকে 10 কিলো দূরে একটা জাহাজ আছে, তাহলে শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 10 কিলো। এবার কাহিনী কি হবে? ও আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করবে, ও আস্তে আস্তে এদিকে আসা শুরু করবে। একটা সময় তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে এটাই তো সেই দূরত্ব, এরকম সর্বনিম্ন হবে না? আবার অনেক পরে চিন্তা করো, অনেক পরে কি, ও অনেক দূরে চলে যাবে, ও এটা ক্রস করে এদিকে চলে আসবে। তাদের দূরত্ব কি একটা নির্দিষ্ট মোমেন্টে গিয়ে সর্বনিম্ন হবে। তো আমি ধরলাম টি সময় পর তাদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন হবে, ঠিক আছে? আমি ধরে নিলাম টি সময় পর তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা সর্বনিম্ন হবে। তাহলে টি সময়ে আমাদের এই জাহাজটা কতটুকু যাবে? আমি ধরলাম এখানে পৌঁছাইছে, ধরো কথার কথা, টি সময় পর আমাদের এই জাহাজটা এখানে পৌঁছাইছে, প্রথম জাহাজটা, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? 15 টি না? আমি ধরলাম টি সময় পর তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন, তাহলে টি সময়ে প্রথম জাহাজটার অতিক্রান্ত দূরত্ব কত? 15 টি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আর দ্বিতীয় জাহাজটার অতিক্রান্ত দূরত্ব কত হবে আমাকে বলো তো? 20 টি, তাই না? ধরলাম আমাদের দ্বিতীয় জাহাজটা এখান থেকে তো যাত্রা শুরু করছে, ও এখানে আসলো, 20 টি, ঠিক আছে? 20 টি। তাহলে তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটা কতটুকু? এতটুকু না? ধরলাম এতটুকু, ঠিক আছে? ধরলাম এতটুকু, এতটুকু। বুঝতে পারলাম? ঠিক আছে তো? ও এই সাইডে কিন্তু আসা লাগবে না, কাহিনী বুঝছো? যাই হোক, সর্বনিম্ন দূরত্ব অবশ্যই তখনই হবে যখন আমাদের এই জাহাজটা এই সাইডে কোথাও আছে, এই সাইডে কোথাও আছে। চিন্তা করো, ও এটা ক্রস করে এই সাইডে চলে আসছে, কিন্তু ও আরো দূরে চলে যাবে, এই দূরত্বটা নিতে হবে, ওইটা অবশ্যই বেশি হবে। এটা কিন্তু কমন সেন্স। আমাদের জাহাজটা, এই জাহাজটা এদিকে আসতেছে না, আসতেছে না, আস্তে আস্তে এই যে এতটুকুর মধ্যেই সে সর্বনিম্ন দূরত্ব একটা পায়ে যাবে। যখনই ক্রস করে ফেলবে, ধরো এই সাইডে আসছে, তখন আর দূরত্বটা সর্বনিম্ন কোনোই হবে না, কারণ ও যখন এই সাইডে আছে, ও কিন্তু অনেক দূরে চলে গেছে। তার আগেও সে এখানে ছিল না, এখানে থাকতে সে হয়তো এখানে ছিল। এই বুঝছো? এটা একটু নিজের আবার চিন্তা করবা, কেন আমাদের দ্বিতীয় জাহাজটা এই পথে থাকাকালীনই সর্বনিম্ন দূরত্বটা পাবা, এই সাইডে আসার পর পাবা না। কারণ এই সাইডে তুমি যখন এখানে আসছো, এতটুকু ধরো 1 কিলো, তুমি এখানেও কিন্তু 1 কিলো একটা দূরত্ব পাইছিলা, তখন আমাদের প্রথম জাহাজটা কিন্তু যেখানে ছিল, ও এখানে আস্তে আস্তে আরেকটু দূরে চলে যাবে, আরেকটু দূরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যে দূরত্বটা টি সময় পর দুইটা জাহাজের মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা ধরে নিই ডি। বাংলা দিয়ে এগুলা লিখবা, কিন্তু বইটা আসলে দরকার নাই লেখা, বোর্ডে আসলে লিখবা, ঠিক আছে? টি সময়ে আমাদের প্রথম জাহাজটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15 টি, দ্বিতীয় জাহাজটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 টি। টি সময় পর তাদের মধ্যবর্তী যেই সরাসরি দূরত্ব, সেটা কত? রুট ওভার অফ কত বলতো? একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? যার লম্ব কত? 15 টি।
15t তার হোল স্কয়ার প্লাস প্লাস ভূমি কত 20t, খবরদার ভূমি কিন্তু 20t না, বুঝছো, এতটুকু 20t, ভূমি কি এই পুরাটা হচ্ছে 10, 10 কিলো থেকে 20t বাদ দিবা, 10 কিলো থেকে 20t বাদ দিবা, বুঝছো, প্লাস 10 মাইনাস 20 the whole square. ক্লিয়ার? টি সময় অতিক্রান্ত, টি সময় তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন কি চাইছে, এই দূরত্বটা কখন সর্বনিম্ন হবে, এই দূরত্বটা কখন সর্বনিম্ন হবে, এই ফাংশনটা সর্বনিম্ন মান তুমি বাইর করতে পারবে না, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, ইকুয়ালস টু 0 ধরে টি এর মানটা বের করে নিতে হয়, মনে আছে? কিন্তু যেহেতু রুট আছে, আমরা রুটটারে আগে সরাই, আমরা দুই পাশে বর্গ করে দিই, ডি স্কয়ার ইকুয়ালস টু 15t তার হোল স্কয়ার প্লাস 10 মাইনাস 20t তার হোল স্কয়ার। ডি স্কয়ারের মান সর্বনিম্ন হলে ডি এর মান সর্বনিম্ন হবে, তাই না? ডি স্কয়ারের মান সর্বনিম্ন হলেই তো ডি এর মান সর্বনিম্ন হবে, তাই না? একদম কমন সেন্স। তাহলে ডি স্কয়ারের সর্বনিম্ন মানের জন্য, এখন ডি স্কয়ারের সর্বনিম্ন মানের জন্য ডি ডিটি অফ ডি স্কয়ার ইকুয়ালস টু 0, তাই না? ডি ডিটি অফ ডি স্কয়ার ইকুয়ালস টু 0। তো এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, কি হবে 2 ইনটু 15t ইনটু 15, ডিফারেন্সিয়েশন ভুলে যাও নাই আশা করি, এক্স স্কয়ারের মতো দেখতে, 2x ইনটু এটাকে আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, 2 ইনটু 10 মাইনাস 20t ইনটু এটাকে কি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। এখান থেকে টি এর মান বাইর করো, এখান থেকে টি এর মান বাইর করো, তারপর খুবই সুন্দর একটা কোশ্চেন করব আমি। সবাই বলো কত হবে, কত হবে? 2 ইনটু 15 ইনটু 15, 450t, 450t, আর এখানে কত হয় আমাকে বলো তো? 2 ইনটু 10 ইনটু মাইনাস 20, 2 ইনটু 10 ইনটু 20 যেটা হয় 400, মাইনাস 400 মাইনাস 400, আর ওদিকে থাকে 2 ইনটু 20 ইনটু 20, 800t মাইনাস 800t ইকুয়ালস টু 0। এই সর্বনাশ, ভুল করে নেই তো কিছু? বলো তো। 2 ইনটু 15 ইনটু 15, 2 ইনটু 15 ইনটু 15, 450, ঠিক আছে। 2 ইনটু 10 ইনটু মাইনাস 20 মাইনাস 400, 2 ইনটু এনে প্লাস প্লাস, সর্বনাশ। তাহলে এখান থেকে আমাকে বলো তো টি এর ভ্যালু কত হয়, আমাকে বলো তো টি এর ভ্যালু কত হয়, টি এর ভ্যালু কত হয়? 400 ডিভাইডেড বাই 800 প্লাস 450, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, পুরো আমি হাতে করে দেখাইতেছি আর কি। 0.32 আওয়ার, ঠিক আছে ভাইয়া। এখানে তো একটা মান আসছে, এখন এটা কি লঘুমান পাবো না গুরুমান পাবো, কেমনে বুঝবো? এটা তো বলেন নাই। এখানে বলছে ন্যূনতম দূরত্ব কখন হবে। আমি যদি এটার জন্য গুরুমান পাই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। বলো তো গুরুমান কি পাবো? পাইলে কেন, না পাইলে কেন না? গুরুমান কেন পাবো না? প্রথমত এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের হয় লঘুমান পাও নাহলে গুরুমান পাও, তাই না? দ্বিঘাত সমীকরণ কি পরাবৃত্তের ইকুয়েশন। দ্বিতীয়ত এটার না সর্বোচ্চ মান অনেক বেশি, অসীম। কিভাবে চিন্তা করো, চিন্তা করো, ধরো টি এর ভ্যালু অনেক বাড়তেছে, তাহলে এই বেচারা যাইতে 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 দুনিয়া কভার করে ফেলবে। ও কি যাইতে 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 অনেক কভার করে ফেলবে, তাহলে এটার কোনো সর্বোচ্চ মান নাই, এটা সর্বোচ্চ মান অসীম, বুঝছ? তাহলে 0.32 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্বটা ন্যূনতম হবে, এবং যেই ন্যূনতম দূরত্ব বা ডি মিনিমাম সেটা হবে রুট ওভার অফ 15 ইন্টু 0.32 হোল স্কোয়ার
প্লাস 10 মাইনাস 20 ইন্টু 0.32 হোল স্কোয়ার। এই কি হলো এটা, বুঝছ? একটু বের করে নিবা সবাই, একটু সবাই বের করে নিবা, একটু বের করে নিবা। এত কিলোমিটার, ঠিক আছে? তেল শেষ হয়ে গেলে থেমে যাবে, এখানে তো বলে নাই ম্যাথামেটিক্স আর ফিজিক্সে কখনো গাড়ি জাহাজ এগুলার তেল শেষ হয় না। ঠিক আছে, রিক্যাপ দিচ্ছি। একটা জাহাজ এখানে ছিল, সেই যাত্রার শুরুতে দেখছে তার থেকে 10 কিলোমিটার দূরে আরেকটা জাহাজ এইদিকে আসতেছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ও কিন্তু 15 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে যাইতেছে, ও এখান থেকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে আসতেছে। ঠিক আছে, একটা সময় তাদের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব সেটা সর্বনিম্ন হবে। কখন হবে সেটা আমাকে বের করতে বলছে। তো আমি ধরলাম টি সময় পর তাদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন হবে। তো টি সময় পর এই বেচারা এতটুকু আসছে আর ও গেছে এতটুকু, তাহলে তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কোনটা? এটা না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সর্বনিম্ন দূরত্বটা বাইর করার জন্য এখানে সুন্দর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার লম্ব কত? 15, ভূমি কত? এটাকে যদি ভূমি চিন্তা করো, 20টি না, কিন্তু এই পুরাটা হচ্ছে 10, সেখান থেকে 20টি এদিকে আসছে, তো 10 মাইনাস 20টি, তার মানে কি 15 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এটাই হচ্ছে দূরত্ব। এই জিনিসটার সর্বনিম্ন মানটা লাগবে, এই জিনিসটার সর্বনিম্ন মানটা লাগবে। এখন যেহেতু রুট আছে, সর্বনিম্ন মান বাইর করার জন্য ডিফারেন্সিয়েশন করা লাগে। রুটকে ডিফারেন্সিয়েশন করা কঠিন, আমি এটাকে বর্গ করে দিলাম। ডি স্কোয়ারের মান যখন সর্বনিম্ন তখনই তো ডি এর মান সর্বনিম্ন। তো আমি এটার সর্বনিম্ন মান না বাইর করে এটার সর্বনিম্ন মান বাইর করার শর্তটা বাইর করি, কারণ দুটো একই শর্তে সর্বনিম্ন হয়। তো সর্বনিম্ন কোন একটা ফাংশনের সর্বনিম্ন মান বের করার উপায় কি? ওটাকে ডিফারেন্সিয়েট করে এটা লঘুমান বাইর করা। তো এটা লঘুমান বাইর করার জন্য এটা ডিফারেন্সিয়েশন কি 0 না? 0 ধরলাম, সেখান থেকে টি এর মান বাইর করলাম। অর্থাৎ এত সময় পর আমাদের ডি স্কোয়ার এই ফাংশনটা সর্বনিম্ন হবে, আর এই ফাংশনটা যখন সর্বনিম্ন, ডি এই ফাংশনটাও তখন সর্বনিম্ন। ঠিক আছে, তো 0.32 ঘন্টা পর আমাদের তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন হবে, এবং সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে এইটা। ক্লিয়ার? একই রকম আরেকটা অঙ্ক আছে, বাসায় চিন্তা করবা, এটা হোমওয়ার্ক। তো নেক্সট ক্লাসে দেখা হবে পূজার পরে। তো পূজার বন্ধেই একটাই হোমওয়ার্ক দিছি, না করতে পারলে মানিজ্জত শেষ কিন্তু। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে, আর স্লাইডটা এখনই দিয়ে দিব। আল্লাহ হাফেজ।